আজকে আমরা একটা মজাদার জিনিস শুরু করতে যাচ্ছি। তোমাদের এইচএসসি প্রথম পত্রের তরঙ্গ চ্যাপ্টারটা আজকে থেকে আমরা শুরু করব এবং এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে সিমুলেশনের মাধ্যমে ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি তোমাদেরকে করিয়ে দেব। অ্যান্ড তোমাদের শুধু একটাই কাজ থাকবে, তোমরা আমার সাথে থাকবা অ্যান্ড প্রতিটা লেকচার ভালো মতো করে করবা। আমি লেকচারগুলোর মধ্যে ম্যাথও করাবো, সিকিউও সলভ করাবো, মানে একদম তোমার A to Z একটা প্রিপারেশন আমি তোমার এখানে নিয়ে দিব। এবং যেটা তোমার মূল কথা সেটা হচ্ছে ক্লাসটা কিন্তু অন্যান্য ইউটিউব ভিডিওর মতো না। এই ক্লাসের মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যানিমেশন থাকবে অ্যান্ড সিমুলেশনস থাকবে। আমি সিমুলেশনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর অ্যানিমেশন তো তুমি ক্লাসে দেখতেই পারতেছো। সেই সাথে আমার ডিসক্রিপশন বক্সে তোমার প্রতিদিনের ক্লাসের লেকচার শিটগুলো পেয়ে যাবা, সেইখান থেকে সেগুলো ডাউনলোড করে ফেলতে পারো অ্যান্ড দেখে দেখে নোট করতে পারো। তো চলো আমরা আজকে প্রথম লেকচারটা আমাদের শুরু করতেছি। আমাদের আজকে যে লেকচারটা আমরা করব সেটা হচ্ছে আমাদের লেকচার 1। কথা বুঝতে পারছো? ওকে, লেকচারগুলো যথেষ্ট ছোট ছোট হবে অ্যান্ড খুব সহজেই হোপফুলি তোমরা বুঝতে পারবা টপিকগুলো। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা হচ্ছে তোমার এইখানে যেহেতু তরঙ্গ নিয়ে পড়াশোনা করবো, এই জন্য তরঙ্গের একটা ঝলক দেখাই দিলাম। তো চলো আমরা তোমার তরঙ্গ নিয়ে একটু পড়াশোনা করতে শুরু করি। দেখো, প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তরঙ্গ কী। ঠিক আছে, এই তরঙ্গ কী না জানতে পারলে আমরা আসলে এই চ্যাপ্টারটা পড়ে খুব একটা মজা পাবো না। ঠিক আছে, বা দেখা যাবে যে অনেক কিছু আমরা বুঝতেছি না বা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো সব কিছুর জন্য আমাদেরকে যেটা আগে সবার আগে পড়তে হবে সেটা হচ্ছে তরঙ্গ কী। দেখো, এখানে আমি তোমাকে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, চলো এখানে কি বলা আছে একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে বলা আছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ী স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। সহজ কথায় আমি যদি বলি যে একটা পর্যাবৃত্ত আন্দোলন হবে, যে আন্দোলনটার মাধ্যমে তোমার হচ্ছে শক্তি সঞ্চারিত হবে, কিন্তু মাধ্যমের যে কণাটা আছে সেটা তার স্থান পরিবর্তন করবে না। কথা বুঝতে পারছো? ওকে, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এইখানে ফার্স্ট যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার একটা পর্যাবৃত্ত আন্দোলন হইতে হবে। কি হইতে হবে বলো তো? একটা পর্যাবৃত্ত আন্দোলন হইতে হবে। এখন ভাইয়া পর্যাবৃত্ত আন্দোলন মানে কি? সহজ কথায় বলতে পারো একটা পর্যাবৃত্ত গতি। কথা বুঝতে পারছো? একটা পর্যাবৃত্ত কি বলতো? একটা পর্যাবৃত্ত তোমার গতি হইতে হবে। ঠিক আছে, মানে তোমার তরঙ্গের মধ্যে যে কণাটা থাকবে সেই কণাটাকে অবশ্যই পর্যাবৃত্ত গতিতে থাকতে হবে। কথা বুঝছো না? তার মানে দেখো, এমন একটা কণা থাকবে যেটা কিনা তোমার পর্যাবৃত্ত গতিতে থাকবে এবং একটা জড় মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে কি করবে বলতো? শক্তি সঞ্চারিত করবে, কিন্তু মাধ্যমের কণাগুলোর অবস্থান পরিবর্তন হবে না, তাকে হচ্ছে তরঙ্গ বলে। এখন তুমি এটাকে কিভাবে ফিল করতে পারো? এটাকে তুমি কিভাবে ফিল করতে পারো? ওকে, খুব ভালো মতো করে চিন্তা করো। দেখো, ছোটবেলায় তোমরা কি করতে বলো তো? আমরা যখন ক্রিকেট খেলতাম তখন দেখা যেত যে পুকুরের মধ্যে তোমার বল পড়ে গেছে। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন আমরা দেখতাম যে পুকুরের মধ্যে কি পড়ে গেছে বলো তো? বল পড়ে গেছে। আচ্ছা বলো তো, পুকুরের যে পানিগুলো এগুলো জড়ো নাকি এগুলো জীব? তুমি অবশ্যই বলবা যে ভাইয়া এটা হচ্ছে জড়ো। তার মানে দেখো, তুমি বলতে পারবা পুকুরের মধ্যে যে পানিটা আছে সেটা জড়ো। তার মানে দেখো, পানি কিন্তু একটা মাধ্যম। তার মানে দেখো, তোমার মাধ্যমটা কীরকম হলো? জড় মাধ্যম হলো না? ওকে, দেখো তোমার বলটা পুকুরের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, এখন মনে করো পুকুরে অনেক দূরে চলে গেছে। এখন আমরা বলটা আনার জন্য কি করতাম জানো? আমরা পুকুরের পাড়ে দাঁড়াতাম। এই পুকুরের পাড়ে দাঁড়ানোর পর আমরা তোমার ঢিল নিতাম। ঢিল বলতে মাটির যে তোমার খণ্ড খণ্ড মাটি, সেগুলো নিয়ে আমরা হচ্ছে তোমার বলটার বিপরীতে ফেলতাম। অর্থাৎ দেখো, বলটার সামনে, এই যে দেখো বলটার এদিকে একটা সাইড আছে, এটাকে আমি মনে করো বি সাইড দিলাম, এবং এদিকে একটা সাইড আছে, এটাকে আমি দিলাম তোমার হচ্ছে এ সাইড। ঠিক আছে, বলের সামনে একটা সাইড আছে, বলের পিছনে একটা সাইড আছে। তো তোমাকে অবশ্যই তুমি যে হাতের মধ্যে যে মাটির টুকরাটা নেবা সেটা অবশ্যই তোমাকে বি সাইডে ফেলতে হবে। বি সাইডে ফেললে কি হবে বলো তো? বি সাইডে ফেললে সেখানে তোমার একটা ঢেউ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে বলো তো? একটা ঢেউ সৃষ্টি হবে। সেই ঢেউটা তোমার কি করবে? বলটাকে তোমার সামনের দিকে নিয়ে আসবে বা তোমার দিকে নিয়ে আসবে। তার মানে দেখো, তুমি যখন ঢেলটা ফিকতেছো বা তুমি যখন ওই মাটির টুকরোটা ফিকতেছো বা তুমি ছুটতেছো, তখন সেটা কিন্তু তোমাকে অবশ্যই বলটার পিছনে ছুটতে হচ্ছে। যখন তোমার বলটার পিছনে মাটির টুকরাটা গিয়ে পড়ে, তখন সেখান থেকে কিন্তু এক ধরনের ওয়েভ তৈরি হয়। এই ওয়েভ মানে হচ্ছে তোমার তরঙ্গ। কথা বুঝতে পারছো? এই তরঙ্গ তৈরি হওয়ার কারণে তোমার কি হয় বলো তো? বলটা ধীরে ধীরে তোমার সামনের দিকে বা তোমার দিকে এগিয়ে আসতে শুরু করে। তোমার দিকে কি করে বলো তো? এগিয়ে আসতে শুরু করে। তার মানে দেখো, একটা জড় মাধ্যম দেখতে পারতেছো। আর এই যে এখানে যে ওয়েভটা সৃষ্টি হলো, এই ওয়েভটাই হচ্ছে তোমার দেখতে এরকম হবে। বুঝতে পারছো? এই ওয়েভটা দেখতে কীরকম হবে বলো তো? এরকম হবে। এবং দেখো, ওয়েভটা কিন্তু তোমার সামনের দিকে অগ্রগামী। ঠিক আছে, এটা কি বলো তো? সামনের দিকে অগ্রগামী। ওকে, খুব ভালো কথা। এখন দেখো, এখানে
এখানে তুমি একটা বিন্দু দেখতে পারতেছো, রেড কালারের যে একটা বিন্দু দেখা যাচ্ছে, এই বিন্দুটার কাজ কি ভাইয়া? এই বিন্দুটার কাজ কি দেখো, ওই বিন্দুটা কিন্তু তোমার উপর নিচে উঠানামা করতেছে, কিন্তু সে কিন্তু তার পয়েন্টটা চেঞ্জ করতেছে না। এইটাই হচ্ছে সেই কণাটা যে তোমার উপর নিচে উঠানামা করবে, কিন্তু তার আসলে পয়েন্টের কখনোই কি হবে না বলো তো, চেঞ্জ হবে না। তার মানে দেখো, আবার দেখো তোমার কিন্তু তরঙ্গ আকারে বলটা কিন্তু তোমার কাছে চলে আসতেছিল, বলটা কিন্তু তোমার কাছেই চলে আসতেছিল। তুমি যে ঢিলটা ছুড়লা, তুমি তো সেখানে একটা বল প্রয়োগ করছো, তাই না? সেই বলটা পরবর্তীতে তোমার হচ্ছে কনভার্ট হয়ে, শক্তিতে কনভার্ট হয়ে পরে এই বলটার মাধ্যমে তোমার কাছে সঞ্চারিত হয়েছে। তার মানে দেখো, এখান থেকে আমরা একটা উদাহরণ থেকে সব কিছু বুঝতে পারলাম যে একটা পর্যাবৃত্ত অবশ্যই গতি হইতে হবে। দেখো তুমি এটাকে চিন্তা করতে পারো একটা পর্যাবৃত্ত গতি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কীভাবে পর্যাবৃত্ত গতি চিন্তা করবো? দেখো, এটাকে তুমি হচ্ছে সাম্যাবস্থা চিন্তা করতে পারো। এই অংশটুকুকে তুমি কি চিন্তা করতে পারো বলো তো? সাম্যাবস্থা। দেখো, সাম্যাবস্থা থেকে একবার এই যে তোমার কণাটা, সে একবার তোমার উপরের দিকে উঠতেছে, সাম্যাবস্থা থেকে একবার সে উপরের দিকে উঠতেছে, আবার উপর থেকে সে সাম্যাবস্থায় ব্যাক করতেছে, আবার সে নিচের দিকে নামতেছে, নামার পর আবারও সাম্যাবস্থায় ব্যাক করতেছে। তার মানে দেখো, তার গতিটা কিছুটা দেখতে এরকম। একবার সে নিচ থেকে উপরে উঠলো, উপর থেকে আবারও সে নিচে নামলো, এবং উপর থেকে একদমই নিচে নামছে, নামার পর আবারও সে আগের জায়গায় ফেরত আসছে। তার মানে দেখো, ওর গতিটা দেখতে হচ্ছে এরকম। যার কারণে এই গতিটাকে আমি বলতে পারবো পর্যাবৃত্ত গতি। কি বলতে পারবো বলো তো? পর্যাবৃত্ত গতি বলতে পারবো। তার মানে দেখো, এই আন্দোলনটাকে তুমি বলতে পারবা কি বলো তো? পর্যাবৃত্ত আন্দোলন। ঠিক আছে, এটাকে কি বলতে পারবো বলো তো? পর্যাবৃত্ত আন্দোলন বলতে পারবা। পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা অনেকেই হয়তো বা জানো না, আমি তাদের জন্য একটু সুবিধার জন্য বলে দিই। পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো বিন্দু যদি কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট, বা কোনো একটা বিন্দু না, এটা তোমার একটা বস্তু হতে পারে, এখানে আসলে বাধা ধরার কোনো নিয়ম নাই। ধরে নেবা কোনো একটা বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে, তবে তাকে আমরা বলি ঘূর্ণায়ন গতি। ঠিক আছে, আর ঘূর্ণায়ন গতির সাথে তুমি যদি একটা কন্ডিশন যোগ করে দাও, তাহলে সেটা পর্যাবৃত্ত গতি হয়ে যাবে। তোমাকে জাস্ট একটা নির্দিষ্ট সময় পর পর তাকে ঘুরতে হবে, তাহলে সেটা একটা তোমার পর্যাবৃত্ত গতি হয়ে যাবে। তার মানে দেখো, আমি যদি পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা দিই, যে কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, তাহলে তাকে আমরা কি বলবো বলো তো? পর্যাবৃত্ত গতি বলবো। কথা বুঝতে পারছো? এটা একটু লিখে নিও, অথবা তোমরা বইয়ের মধ্যে খুঁজলে পেয়ে যাবা, অথবা তোমরা চাইলে গুগলও করতে পারো। গুগল করলেও তোমরা হচ্ছে এই পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা পেয়ে যাবে। তো দেখো, আমরা হোপফুলি তরঙ্গ ব্যাপারটা বুঝতে পারছি। তরঙ্গ কি বলতো? তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন, যে আন্দোলনটার মাধ্যমে কি হয় বলতো? শক্তি সঞ্চারিত হয়। অবশ্যই মাথায় রাখতে হবে, কি সঞ্চারিত হয় বলতো? শক্তি সঞ্চারিত হয়। কিন্তু আমরা দেখলাম মাধ্যমের যে কণাটা আছে, অবশ্যই এনার্জি কি হবে বলতো? এনার্জি সঞ্চারিত হবে। কিন্তু তোমার অবশ্যই এই মাধ্যমের যে বিন্দুগুলো আছে, সেই বিন্দুগুলো কিন্তু তার জায়গাটা পরিবর্তন করবে না। যেরকমটা তুমি অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারতেছো, যে এইখানে দেখো, তোমার আসলে বিন্দুটা বা কণাটা তোমার কি করতেছে না বলতো? তোমার অবশ্যই জায়গা পরিবর্তন করতেছে না। ঠিক আছে, কথা বুঝছো? তার মানে এটি হচ্ছে আমার একটা তরঙ্গ। ওকে, খুব ভালো কথা। দেখো, তরঙ্গর আমরা বিশেষ কয়েকটা জিনিস দেখবো। এই অধ্যায়ে আমরা কোন ধরনের তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো, চলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, তোমাদের তরঙ্গর চ্যাপ্টার আছে দুইটা, একটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, আর একটা হচ্ছে তোমার এই তরঙ্গ। ঠিক আছে, এই তরঙ্গ চ্যাপ্টারটার পরেই তুমি দেখবে পর্যাবৃত্ত গতি নামে একটা চ্যাপ্টার আছে। তো ওই চ্যাপ্টারটার মধ্যে যখন তুমি পড়বা না, ওখানে আমরা মূলত এই কণাটাকে নিয়ে পড়াশোনা করে থাকি। বুঝতে পারছো? পর্যাবৃত্ত গতিতে আমরা তোমার এই যে এখানে একটা কণা দেখতেছো, যে কিনা উপর নিচে উঠানামা করতেছে, বা এই যে এখানে যে কণাটা দেখতেছিলাম, যে কিনা উপর নিচে উঠানামা করতেছে, আমরা মূলত এই কণাটাকে নিয়ে, এই একটা কণাকে নিয়ে পড়াশোনা করে থাকি। কোথায় বলো তো? পর্যাবৃত্ত গতিতে। কোথায় বলো তো? পর্যাবৃত্ত গতিতে। তো আমার রিকমেন্ডেশন থাকবে যে তোমরা যারা পর্যাবৃত্ত গতিটা শুরু করো নাই, ডিরেক্ট তরঙ্গ শুরু করছো, তাদেরকে আমি বলবো যে তোমরা পর্যাবৃত্ত গতির কয়েকটা বেসিক জিনিসপাতি পড়ে আসবা। ঠিক আছে, পর্যাবৃত্ত গতিটা পড়ার পর তরঙ্গটা পড়লে তোমাদের কাছে অনেক বেশি ইজি লাগবে, ট্রাস্ট মি। আর আমি তো ইজি করে পড়াবোই, কিন্তু তোমাদের অনেক বেশি উপকার হবে। এই জন্য আমাদেরকে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা আগে পড়ে আসা উচিত। ঠিক আছে, কারণ দেখো, আমরা পর্যাবৃত্ত গতিতে এই যে এইখানে যে কণাটা দেখতে পারতেছো, যে কিনা উপর নিচে ওঠানামা করতেছে, তীর চিহ্নটা যে দেখতে পারতেছো, এই কণাটা, এই যে দেখো, এই কণাটা একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে, আমি এই কণাটার কথা বলতেছি। পর্যাবৃত্ত গতিতে আমরা এই কণাটাকে নিয়ে কাজ করে থাকি, এই একটা কণাকে নিয়ে কাজ করে থাকি। কথা বুঝতে পারছো? যে কণাটা উপর নিচে উঠানামা করতেছে, এই কণাটাকে নিয়ে আমরা পর্যাবৃত্ত গতিতে কথাবার্তা বলে থাকি বা ওখানে কাজ করে থাকি। আর এইখানে আমরা যে তরঙ্গ চ্যাপ্টারটাতে, এখানে তোমার যে কোনো একটা কণা, এই যে দেখো, তরঙ্গের উপরে থাকা যে কোনো একটা কণা, দেখো, তরঙ্গের উপরে থাকা যে কোনো একটা কণাকে নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। কথা বুঝতে পারছো? তরঙ্গের উপরে থাকা যে কোনো একটা কণাকে নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। এখানে আমরা কি করে থাকি বলো তো? তরঙ্গের উপরে থাকা যে কোনো একটা কণা, মানে আমি তোমাকে একটু সহজ করে বুঝাই, যে ধরো এটা হচ্ছে আমার তরঙ্গ,
এটা আমার তরঙ্গ। তো এই তরঙ্গের উপরে মনে করো একটা কণা আছে, ঠিক আছে? তরঙ্গের উপরে এই যে একটা কণা আছে, এই যে আরেকটা কণা আছে, এই যে আরেকটা কণা আছে, এই যে আরেকটা কণা আছে, এরকম অসংখ্য কণা আছে না বলো তো তরঙ্গটার উপরে? হ্যাঁ, আমরা একটা কণাকে নিয়ে আলোচনা করে থাকি তোমার পর্যাবৃত্ত গতিতে, আর এইখানে এই অধ্যায়ের মধ্যে আমরা প্রতিটা কণাকে নিয়ে আলোচনা করে থাকি। কি বলো তো? প্রতিটা কণাকে। বুঝতে পারছো কেন এই চ্যাপ্টারটা একটু পার্থক্য আছে তোমার পর্যাবৃত্ত গতির সাথে? এই চ্যাপ্টারটার কোথায় পার্থক্য এটা হোপফুলি তুমি বুঝতে পারছো। দেখো, পর্যাবৃত্ত গতিতে আমি আবারও বলতেছি, পর্যাবৃত্ত গতিতে আমরা কি করে থাকি বলো তো? শুধুমাত্র একটা কণার তোমার হচ্ছে গতি নিয়ে কাজ করে থাকি। বাট এই ক্ষেত্রে আমরা দেখব তোমার তরঙ্গ চ্যাপ্টারটাতে আমাদের একটা তরঙ্গের উপরে যতগুলো কণা আছে প্রতিটা কণাকে নিয়ে আমরা এখানে কাজ করে থাকবো। কথা বুঝতে পারছো? ওকে, চলো আমরা একটু সামনের দিকে যাই। দেখো, তরঙ্গ তোমার প্রধানত দুই প্রকারের হইতে পারে। তরঙ্গ কয় প্রকারের হইতে পারে বলো তো? তরঙ্গ মূলত তোমার দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে তোমার যান্ত্রিক তরঙ্গ, দাঁড়াও বলে দিই, একটা হচ্ছে তোমার কি বলো তো, যান্ত্রিক তরঙ্গ, একটা তোমার যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটাকে তাড়িত বলা হয়, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে? তার মানে দেখো, আমরা হচ্ছে তোমার দুই ধরনের তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো, বা আমাদের তরঙ্গ মূলত তোমার দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তোমার তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে? আচ্ছা, তাড়িৎ চৌম্বক তরঙ্গ, এই তরঙ্গটা নিয়ে আমাদের পুরো একটা চ্যাপ্টার আছে ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টারের, যেটাকে আমরা বলি তোমার ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে? এই ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে এই চ্যাপ্টারটা অনেক সুন্দর একটা চ্যাপ্টার। ঠিক আছে? এই ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটার মধ্যে তোমার হচ্ছে আমরা এই তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গটাকে নিয়ে কথাবার্তা বলে থাকি। এবং আমাদের প্রথম পত্রে যে তোমার তরঙ্গ চ্যাপ্টারটা, বা যে চ্যাপ্টারটা এখন তুমি বর্তমানে পড়তেছো, এখানে আমরা মূলত তোমার যান্ত্রিক তরঙ্গগুলোকে নিয়ে কথাবার্তা বলে থাকি। বুঝতে পারছো? এই চ্যাপ্টারটা পুরাটাই তোমার তৈরি হয়েছে যান্ত্রিক তরঙ্গের উপরে। আর আমাদের দেখো, ফিজিক্স সেকেন্ড পেপারের সম্ভবত 6 নম্বর অধ্যায়, এই অধ্যায়টার মধ্যে আছে আমাদের হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা। কথা বুঝছো? তার মানে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের যা যা জিনিসপাতি আছে সব আমরা পড়বো কোথায় বলো তো? তোমার ফিজিক্স সেকেন্ড পত্রের বা তোমার পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়, বা হচ্ছে অধ্যায়টার নাম কি বলতো? ভৌত আলোক বিজ্ঞান। কথা বুঝতে পারছো? তো আচ্ছা, তাই বলে কি এখানে পড়বো না ভাইয়া? এখানে অবশ্যই পড়বো আমরা। এখানেও তোমার আইডিয়া দিয়ে দিব তোমাকে আমি, যে আসলে এই জিনিসটা কি। আমরা এখানে প্রতিটা জিনিসকে খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিশ্লেষণ করে পড়বো, যেন তোমাদের বেসিকটা টপ নচ হয়। এবং তোমরা যারা আমার ক্লাস করবা, ট্রাস্ট মি, তোমরা একদমই বোরিং হবা না, এবং তোমরা অনেক সুন্দর মতো করে ফিল করতে পারবা। হোপফুলি তোমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেছো। ওকে, দেখো, যান্ত্রিক তরঙ্গ, এই তরঙ্গটা তোমার সঞ্চালিত হওয়ার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন আছে। মিডিয়াম মানে মাধ্যমের প্রয়োজন আছে। ঠিক আছে? তার মানে দেখো, এই তরঙ্গটা সঞ্চালিত হওয়ার জন্য অবশ্যই তোমার একটা মাধ্যমের কি আছে বলতো? মাধ্যমের প্রয়োজন আছে। ঠিক আছে? এখানে কি বলতো? মাধ্যমের প্রয়োজন আছে। মাধ্যম কি ইংলিশে বলো তোমার? মিডিয়াম। ঠিক আছে? আর দেখো, এই তাড়িৎ চুম্বকীয় তরঙ্গটা তোমার হচ্ছে সঞ্চালিত হওয়ার জন্য এর কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। ঠিক আছে? এর কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। দাঁড়াও, মিডিয়াম মানে কিন্তু মাধ্যম। বুঝতে পারছো? দেখো, মিডিয়াম মানে কি বলতো? মাধ্যম। এর কিন্তু কোনো মিডিয়াম লাগে না। ঠিক আছে? এর কিন্তু কোনো কি লাগে না বলতো? এর কিন্তু কোনো মিডিয়াম লাগে না। তার মানে দেখো, কার মিডিয়াম লাগে? তোমার যান্ত্রিক তরঙ্গের মিডিয়াম লাগে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি কোনো মিডিয়াম লাগে? না, তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিন্তু কোনো মিডিয়াম লাগে না। তোমাকে যদি এটা একটা সহজ উদাহরণ দিই, তাহলে তুমি মনে রাখতে পারবা। দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে তোমার সূর্যের আলো, বা তুমি বলতে পারো শুধু আলো। বুঝতে পারছো? আলো এক ধরনের কি বলতো? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে? আলো এক ধরনের কি বলতো? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে দেখো, তুমি সূর্যের আলোকে চিন্তা করো। দেখো তো, সূর্য এটা হচ্ছে মনে করো সূর্য। ঠিক আছে? এটা কি বলতো? এটা হচ্ছে মনে করো সূর্য, এবং এটা মনে করো আমার পৃথিবী। এটা মনে করো কি বলতো? পৃথিবী। আচ্ছা, বলো তো, সূর্য এবং পৃথিবীর মাঝে এই অংশটুকুর মধ্যে কোনো মাধ্যম আছে? না। এটা একটা বায়ুশূন্য অংশ না? বা এটাকে তুমি ভ্যাকিউম বলতে পারবে না বলো তো? এটা কিন্তু তোমার একটা ভ্যাকিউম, বা এখানে কিন্তু কোনো মাধ্যম নাই, এখানে কিন্তু নো মিডিয়াম। তবুও দেখো, আলো ঠিকই 8 মিনিটের মধ্যে তোমার হচ্ছে পৃথিবীর মধ্যে পৌঁছে যাচ্ছে। ঠিকই তারপরে দেখা যায় কি বলতো? সূর্য থেকে আলো তোমার পৃথিবীর মধ্যে 8 মিনিট সময় লাগে, কিন্তু সে পৃথিবীর মধ্যে এসে পৌঁছায়। তার মানে দেখো, এখান থেকে আমরা একটা কথা ক্লিয়ার, যে এই আলোর যে তোমার হচ্ছে পৃথিবীতে পৌঁছাতে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না তো? কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না তো? তার মানে আমরা বলতে পারবো এই তোমার আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কথা বুঝতে পারছো? দেখো, আমরা সহজ উদাহরণ দিয়ে মনে রাখতে পারবো। তার মানে যখনই তোমাকে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলবে যে এটা কি মাধ্যমের উপর ডিপেন্ড করে কি করে না, তখনই তুমি এই আলোর উদাহরণটা চিন্তা করবা, তাহলেই দেখবে যে আর ভুলে যাবা। কথা বুঝতে পারছো না? ওকে, সেমভাবে দেখো, যান্ত্রিক তরঙ্গ, এটাকে নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করবোই। সো এটাকে মনে রাখার জন্য আর আলাদা করে কোনো ওয়ে নাই। দেখো, যান্ত্রিক তরঙ্গ আবার তুমি চাইলে এটাকে 2 ভাগে ভাগ করতে পারো। কয় ভাগে ভাগ করতে পারো বলো তো? 2 ভাগে। একটা ভাগকে বলা হয় তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ,
আরেকটাকে বলা হয় তোমার অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, তার মানে দেখো আমরা হচ্ছে তোমার যান্ত্রিক তরঙ্গকে চাইলে দুই ভাগে ভাগ করতে পারি। যান্ত্রিক তরঙ্গকে আমরা চাইলে কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা কি বলি বলো তো? একটাকে আমরা বলি তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটাকে আমরা বলি তোমার অনুপ্রস্থ তরঙ্গ। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম আছে, এই নামটা হচ্ছে তোমার আর তরঙ্গ। কি তরঙ্গ বলো তো? আর তরঙ্গ। ঠিক আছে, এর আরও একটা নাম আছে, কি বলো তো? আর তরঙ্গ। ওকে, মনে থাকবে না? মনে থাকবে না। এবং এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গের আরও একটা নাম আছে, এটাকে বলা হয় তোমার লম্বিক তরঙ্গ। ঠিক আছে, এটাকে কি বলা হয় বলো তো? লম্বিক তরঙ্গ। হোপফুলি মনে থাকবে। দেখো জিনিসগুলো কিন্তু একদমই সহজ, কমপ্লেক্স করার মতো কোনো কিছুই নাই। দেখো তোমার তরঙ্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা যান্ত্রিক তরঙ্গ আর একটা তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপরে আমরা দেখলাম যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য আসলে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু যান্ত্রিক তরঙ্গের জন্য আমাদের কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। এরপর আমরা দেখলাম যে যান্ত্রিক তরঙ্গকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, একটা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা নাম হচ্ছে কি বলতো? লম্বিক তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম কি বলতো? আর তরঙ্গ। হোপফুলি বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো এতটুকুতে তোমাদের আইডিয়া ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গকে নিয়ে তো কথাবার্তা বলবোই, তার আগে চলো আমরা একটু তাড়িৎচুম্বকীয় তরঙ্গটাকে নিয়ে স্টাডি করে আসি। দেখো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা কিন্তু খুবই দারুণ একটা জিনিস। এটাকে সহজ ভাষায় তুমি এইভাবে বলতে পারো যে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তরঙ্গের মাধ্যমে যেই একটা লব্ধি তরঙ্গ গঠিত হয় তাকেই বলা হয় তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি বললাম বলো তো? আমি কিন্তু এখানে বলছি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, এই তরঙ্গের মাধ্যমে লব্ধি যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে বা নতুন যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গটাকে আমরা বলতেছি কি বলতো? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। দেখো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের এখানে একটা তোমার সংজ্ঞা টাইপের জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো তড়িৎ বা তাড়িৎ একই জিনিস, কোনো অসুবিধা নাই। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক প্রকার বিকিরণ। দেখো এটি কি বলতো? এটা মূলত এক প্রকার বিকিরণ যা স্থান এবং সময়ের সাথে সাথে পরিবর্তনশীল এবং তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত হয়। তার মানে দেখো এটা হচ্ছে এক প্রকার বিকিরণ। বা আমরা বর্তমানে যে আলোগুলা দেখি না, দেখো আমরা যখন তোমার হচ্ছে গুণগত রসায়ন পড়ি, সেখানে দেখো আমরা অনেকগুলা তোমার হচ্ছে আলোর ফ্রিকোয়েন্সি মুখস্থ করছিলাম, মনে আছে না? লাল, নীল, তারপর দেখো দৃশ্যমান অঞ্চল, তারপরে আমরা দেখছি তোমার ইউভি, তারপরে আমরা দেখছি তোমার অতিবেগুনি অঞ্চল। এই যে অঞ্চলগুলো আমরা ভাগ করছিলাম বা সেখানে যে আমরা অঞ্চলগুলো দেখছিলাম, এগুলো সবগুলোই মূলত তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কথা বুঝতে পারছো? এবং এগুলো দেখো, এটাকে আমরা বলি প্রিজম। দেখো এটা দেখলেই বুঝতে পারবে, এটাকে আমরা বলি কি বলতো? এটাকে আমরা বলি তোমার প্রিজম। দেখো এই যে তোমরা তো গুণগত রসায়ন এই টাইপের ম্যাথ করো নাই? দেখো একটা যখন তোমার ইলেকট্রন কি হয় বলতো? তোমার হচ্ছে একটা ইলেকট্রন যখন তোমার উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথের দিকে ধাপিত হয়, তখন সেখান থেকে সে শক্তি বিকিরণ করে, তাই না? এই শক্তি বিকিরণ থেকে আমরা যদি এই শক্তিটাকে তোমার একটা প্রিজমের মধ্যে প্রবেশ করাই, তাহলে এখানে দেখি যে এখান থেকে তোমার বর্ণালী সৃষ্টি হয়। দেখো এই যে তোমার এখানে কি সৃষ্টি হয়েছে বলতো? বর্ণালী সৃষ্টি হয়েছে। কথা বুঝতে পারছো? এই যে বর্ণালীগুলো সৃষ্টি হচ্ছে না, এটাই মূলত তোমার একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কথা বুঝতে পারছো? তার মানে ওই একই জিনিস এখানে আলাদা কোনো কিছু নেই। ঠিক আছে, তুমি একটু নর্মালি চিন্তা করবা তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি? এটা হচ্ছে এক প্রকারের বিকিরণ যা স্থান এবং সময়ের সাথে পরিবর্তনশীল এবং তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত। বা তুমি চাইলে এভাবে বলতে পারো যে তরঙ্গ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত, তাকে হচ্ছে আমরা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বলি। তোমার যেভাবে খুশি তুমি এটাকে সংজ্ঞায়িত করতে পারো, কোনো অসুবিধা নেই। হোপফুলি বুঝতে পারছো এটি কি বলতো? এক প্রকারের বিকিরণ। এই যে দেখো এখান থেকে তোমার একটা আলো যাচ্ছে বা এখান থেকে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো যাচ্ছে, যাওয়ার পর দেখো এটা যখন তুমি প্রিজমের মধ্যে দিয়ে দিছো, তখন এটা দেখা যাচ্ছে যে অনেকগুলো বর্ণালী সৃষ্টি করতেছে। কি সৃষ্টি করতেছে বলতো? বর্ণালী সৃষ্টি করতেছে। কিভাবে? এই আলোর বিকিরণ করে। দেখছো না? উচ্চ শক্তি সম্পূর্ণ একটা অরবিটাল থেকে যখন একটা ইলেকট্রন নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করে, তখন সেখান থেকে তোমার এক ধরনের বিকিরণ হয়। ওই বিকিরণটাকে প্রিজমের মধ্যে বসাইলে আমরা কিন্তু এরকম বর্ণালী পাই। পড়ছো না? সেম জিনিসটা। কথা বুঝতে পারছো? ওই জিনিসটাই আসলে তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কথা বুঝতে পারছো না? ওকে, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ গঠিত হওয়ার জন্য তোমার দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে তোমার পরিবর্তনশীল তড়িৎ এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তুমি দেখো এই পাশের চিত্রটা একটু লক্ষ্য করো, এখানে দেখলেই তুমি বুঝতে পারবা যে দেখো এই যে এখানে যে রেড কালারের তুমি ইয়াটা দেখতেছো, গ্রাফগুলো দেখতে পারতেছো, এই রেড কালারের গ্রাফগুলো তোমার নির্দেশ করতেছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, দেখো এটা নির্দেশ করতেছে কি বলতো? তড়িৎ ক্ষেত্র। ওকে, এটা নির্দেশ করতেছে কি বলতো? তড়িৎ ক্ষেত্র। আবার দেখো এই যে তুমি ব্লু কালারের যে গ্রাফগুলো দেখতে পারতেছো, এটা তোমার নির্দেশ করতেছে কি বলতো? ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে তোমার
চৌম্বক ক্ষেত্র। বুঝতে পারছো? দেখো এখানে তোমার ডিরেকশনটা খুব সুন্দর মতো করে দিয়ে দেওয়া আছে। দেখো তোমার তড়িৎ ক্ষেত্রটার সাথে তোমার চৌম্বক ক্ষেত্রটা কিন্তু 90 ডিগ্রি কোণে বাঁকানো আছে এবং দেখো এদের সাথে তোমার ডিরেকশনটা, এদের সাথে দেখো লব্ধি যে তরঙ্গটা তৈরি হচ্ছে তার ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর। দেখো এই দিক বরাবর দেখতে পারতেছো? একটু যদি ভালো মতো করে দেখো, তোমার এই যে চিত্রের মধ্যে বোঝা যাচ্ছে যে একটু যদি তুমি ভালো মতো করে ফোকাসটা দাও তাহলেই বুঝতে পারবা। দেখো তোমার এই যে এটা দেখো, এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের দিকটা, তাই না? এবং দেখো তোমার তড়িৎ ক্ষেত্রের দিকটার সাথে তুমি যদি একটু ভালো মতো করে নোটিস করো তাহলে দেখবা যে এই যে এটা হচ্ছে তোমার কিসের দিক বলো তো? এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক। তার মানে দেখো তড়িৎ ক্ষেত্রের দিকটা উপর বরাবর আছে, চৌম্বক ক্ষেত্রের দিকটা এরকম বরাবর আছে, মানে হচ্ছে এদের দিকটা এরকম 90 ডিগ্রি কোণে উপর, মানে 90 ডিগ্রি কোণে এরা একে অপরের সাথে যুক্ত আছে এবং কিন্তু এদের দিকটা অন্য, মানে যেদিকে তোমার তড়িৎ ক্ষেত্রের দিকটা আছে সেদিকে কিন্তু তোমার মানে নাই, চৌম্বক ক্ষেত্রের দিকটা নাই। ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের দিকটার সাথে তড়িৎ ক্ষেত্রের দিকটা কিন্তু তোমার 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে? বা তুমি বলতে পারবে যে চৌম্বক ক্ষেত্রটা তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে আছে এবং দেখো এদের সাথে যে লব্ধি তরঙ্গটা তৈরি হবে তার ডিরেকশনটা হবে এই দিক বরাবর। মনে থাকবে না? এই যে এই ডিরেকশনটাকে আমরা বলি কিসের ডিরেকশন বলো তো? এই যে তুমি এখানে ব্ল্যাক কালারের যেই অ্যারোটা দেখতেছো, এটাই হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ডিরেকশন, বা এটাই হচ্ছে তোমার সেই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা। দেখো তোমার উপরে কি বলতো? উপরের দিকে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর তোমার তার সাথে 90 ডিগ্রি কোণে আছে কে বলতো? তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। হোপফুলি তুমি দেখো চিত্রটা দেখে এটা বুঝতে পারতেছো। এখানে দেখো তীর চিহ্নগুলো দেওয়াও আছে, দেখেও বোঝা উচিত যে তীর চিহ্নগুলো দেখো এই রেড কালারের যে মানে রেখাটা আছে বা রেড কালারের যে ওয়েভটা আছে বা তরঙ্গটা আছে তার তীর চিহ্নগুলো দেখো উপরের দিকে, আর ব্লু কালারের যেগুলো আছে সেগুলো দেখো 90 ডিগ্রি কোণে এই দিকে, তাই না? এবং দেখো তোমার যে ব্ল্যাক কালারের যে তুমি অ্যারোটা দেখতে পারতেছো, এই অ্যারোটাই আসলে তোমাকে নির্দেশ করতেছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের দিকটা। কথা বুঝতে পারছো? ওকে, চলো একটু সামনের দিকে আগাই। দেখো এখানে তুমি আরও ভালো মতো করে বুঝতে পারবা। এখানে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়েই কথাবার্তা বলছি এবং দেখো এখানে তুমি খুব ভালো মতো করেই বুঝতে পারতেছো। দেখো এখানে তুমি এখন ভালো মতো করেই বুঝতে পারতেছো। এই যে দেখো তোমার নীল কালারের যে ইয়াটা দেখতেছো, নীল কালারের যে তুমি হচ্ছে ওয়েভটা দেখতেছো, এই ওয়েভটা হচ্ছে মূলত এনার্জির ওয়েভ। আর দেখো তুমি যে ইয়াটা দেখতেছো, রেড কালারের যে তুমি ওয়েভটা দেখতেছো, এটা হচ্ছে তোমার কিসে বলো তো? তড়িৎ সরি, হ্যাঁ ওটা হচ্ছে তোমার, দেখো নীল কালারের যেটা আছে না, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ওয়েভ বা হচ্ছে আমরা বলতে পারবো তড়িৎ ক্ষেত্র। আর রেড কালারের যে ওয়েভটা দেখতেছে এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? তুমি এটাকে উল্টাভাবে বলতে পারো, এখানে আসলে বাধা ধরা কোনো নিয়ম নাই, আর যে কোনো একটাকে যেভাবে ইচ্ছা তুমি ধরতে পারো। ঠিক আছে? জাস্ট এখানে কালার করা হয়েছে এতটুকুই। ওকে, গ্রেট। তার মানে দেখো কীভাবে আগাচ্ছে, দেখো তো তরঙ্গটা কীভাবে আগাচ্ছে। দেখো তরঙ্গের ডিরেকশন কিন্তু তোমার এক্সের দিকে, ঠিক আছে? এক্স যেদিক বরাবর আছে সেদিকে কিন্তু তোমার তরঙ্গের ডিরেকশনটা, কিন্তু দেখো তোমার তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা দেখবা যে উপরের দিকে, এবং তুমি দেখবা যে তোমার তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে তোমার চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে তার সাথে 90 ডিগ্রি কোণে। ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রটা এদিক বরাবর কাজ করতেছে, তড়িৎ ক্ষেত্রটা উপর বরাবর কাজ করতেছে। দেখো, এবং দেখো তোমার হচ্ছে যেই ওয়েভটা বা তোমার যে মেইন তড়িৎ চৌম্বকীয় যে তরঙ্গটা সেটা দেখো সামনের দিকে এভাবে অগ্রগামী। কথা বুঝতে পারতেছো? হোপফুলি দেখো এই অ্যানিমেশনটা তোমার মানে ক্লিয়ার তোমাদের কাছে। অ্যানিমেশনটা ক্লিয়ার হলে আমরা এখান থেকে আরও অনেক কিছু লিখতে পারি। দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমি এখানে তোমাকে একটু বৈশিষ্ট্যগুলো লিখে দিই। দেখো ফার্স্ট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তোমার এর জন্য, মানে দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য কিন্তু তোমার কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, তাই না? তার মানে আলো একটা তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই না? আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর বেগ কত বলো তো? 3 × 10⁸। তার মানে তুমি বলতে পারবা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে বেগ বলো তো শূন্য মাধ্যমে বেগ কত? হ্যাঁ, ভালো ধরছো। শূন্য মাধ্যমে বেগ হচ্ছে 3 × 10⁻, কত বলো তো? 8। এত কি? মিটার/সেকেন্ড। অবশ্যই মনে রাখতে হবে, এককটা দিতে হবে। 2 নাম্বারটা তোমার হচ্ছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা কীভাবে তৈরি হয়? দেখো এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত।
বুঝতে পারছো না? তার মানে দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গর কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো দেখিয়ে ফেলছি। এর থেকে বেশি আমাদের আর জানা লাগবে না, এতটুকু জানলেই এনাফ। আমরা হচ্ছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটাকে নিয়ে আবারও পড়াশোনা করব ভৌত আলোকবিজ্ঞান চ্যাপ্টারে। আপাতত তুমি এতটুকু জানলেই হবে। দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গটা তো আমরা বুঝতে পারছি, তাই না? ওকে, চলো এবার দেখো আমরা পড়বো যান্ত্রিক তরঙ্গ, বা যেটাকে হচ্ছে আমরা তোমার মানে যে তরঙ্গটা প্রকাশের জন্য বা যে তরঙ্গটাকে তোমার সঞ্চালিত করার জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন আছে, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা পড়বো কি বলতো, যান্ত্রিক তরঙ্গ। এবং যান্ত্রিক তরঙ্গকে আমরা দেখছিলাম দুই ভাগে ভাগ করা গেছিল। একটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গের আরও একটা নাম ছিল, মনে পড়ে? অনুপ্রস্থ তরঙ্গের নাম কি ছিল বলতো? এই তরঙ্গটা আরেকটা নাম ছিল যেটাকে আমরা বলি আর তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটারও একটা নাম ছিল, এই তরঙ্গটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বলতো, লম্বিক তরঙ্গ, তাই না? ওকে, খুব ভালো কথা। দেখো আমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, চলো এই দুটো টপিক নিয়ে একটু ডিসকাস করি, ঠিক আছে? দেখো সবার আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ জিনিসটা কি, ঠিক আছে? চলো আমরা এই সংজ্ঞাটা সবার আগে লিখে ফেলি। সংজ্ঞাটা লেখার সাথে সাথে আমি তোমাকে এই জিনিসটা বুঝাই দেবো, মানে তুমি প্যারা নিও না। দেখো অনুপ্রস্থ তরঙ্গটা কি? অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। কথা বুঝতে পারছো? তার মানে দেখো যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে আমরা কি বলি বলতো, অনুপ্রস্থ তরঙ্গ বলি, ঠিক আছে? তুমি যদি একটু চিন্তা করো, পানির মধ্যে তুমি যখন ঢিল ছোড়ো তখন যে তরঙ্গটা তৈরি হয় সেটা কিন্তু তোমার একটা অনুপ্রস্থ তরঙ্গ। আমরা এটা ব্যাখ্যা করবো, প্যারা নিও না। আবার দেখো তুমি ওই উদাহরণটা যদি ভালো না লাগে তুমি এক কাজ করতে পারো, তুমি দেখো তুমি হাতের মধ্যে একটা দড়ি নিতে পারো, দড়ি নিয়ে তুমি দড়িটাকে যদি একটু ঝাঁকাও তাহলে সেখানে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি কি বলতো, অনুপ্রস্থ তরঙ্গ। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু তোমাকে বোঝা উচিত, ঠিক আছে? আচ্ছা দেখো, তার মানে দেখো যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি। আর দেখো যারা তোমার সমকোণে সঞ্চালিত হবে না বা সমকোণে অগ্রসর হবে না, বরং সমান্তরালে অগ্রসর হবে, তাদেরকে আমরা বলি কি বলতো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। কথা বুঝতে পারছো? সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্রই কিভাবে তোমার অগ্রসর হবে বলতো, সমান্তরালে। কিভাবে বলতো, সমান্তরালে। দেখো এটি কিন্তু তোমার সমান্তরালে অগ্রসর হবে। কথা বুঝতে পারছো? একটু তোমরা তোমাদের মতো করে তুলে নিও, ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে তোমার সমকোণে অগ্রসর হয় তাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। আর যে তরঙ্গগুলো তোমার মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে আমরা কি বলি বলতো, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। যেরকম আমাদের শব্দ, আমি যে এখন কথা বলতেছি এটা এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কথা বুঝতে পারছো? আবার দেখা যাবে যে স্প্রিংয়ের যে মধ্যে যে কম্পনটা দেখা যায় সেটাও কিন্তু এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কথা বুঝে গেছে না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো আমাদেরকে একটু অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গকে নিয়ে একটু ডিসকাস করতে হবে, ঠিক আছে? দেখো এইখানে তোমরা একটা সুন্দর অ্যানিমেশন দেখতে পারতেছো। অ্যানিমেশনের মধ্যে তোমরা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গটাও দেখতে পারতেছো এবং অনুদৈর্ঘ্য তরঙ্গটাও দেখতে পারতেছো। দেখো ট্রান্সভার্স ওয়েভ যেটাকে আমরা দেখতে পারতেছি, এটাকে আমরা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি, ঠিক আছে? এটাকে তোমার অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়, ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, আর উপরে যে তরঙ্গটা তুমি দেখতে পারতেছো এই তরঙ্গটাকে তোমার বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটাকে কি বলা হয় বলতো, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এটাকে কি বলা হয় বলতো, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়, ঠিক আছে? এটাকে কি বলা হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। দেখো একটু ভালো মতো করে চিন্তা করো, দেখো হয়তোবা তুমি অ্যানিমেশনটা দেখে তোমার হয়তোবা একটু সমস্যা হতে পারে। প্রথমত দেখো আমি এখানে তোমাকে অ্যানিমেশনটা একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো তোমার কাছে মনে করো একটা তরঙ্গ আছে, তোমার কাছে মনে করো কি আছে বলো তো, একটা তরঙ্গ আছে। তরঙ্গটা দেখতে মনে করো এরকম, ঠিক আছে? এরকম। ওকে, একটু ভালো মতো করে চিন্তা করো যে দেখো তরঙ্গটা তোমার কিভাবে সৃষ্টি হচ্ছে বলো তো, তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে তুমি কণাগুলোকে নিয়ে একটু চিন্তা করো। আমি তোমাকে বলছিলাম যে এই তরঙ্গটা কিভাবে সৃষ্টি হচ্ছে, এই যে দেখো তো এই বিন্দুতে। আচ্ছা আমি তোমাকে এটাকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। দেখো এটাকে আমি তোমার এই জায়গাটাতে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, হোপফুলি তুমি বুঝতে পারবা। দেখো সমস্যা হবে না, একটু ভালো মতো করে চিন্তা করিও, ঠিক আছে? ওকে, দেখো তোমরা যারা
পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা পড়ে আসো, তাদের কাছে জিনিসটা পানি ভাত লাগবে, বাট আমি তো যারা পড়ো নাই তাদের জন্য সহজ করে দিচ্ছি, এই জন্য একটু ভালো মতো করে লক্ষ্য করো। মনে করো তোমার কাছে একটা তরঙ্গ আছে, ঠিক আছে, তোমার কাছে একটা তরঙ্গ আছে, লেটসে ধরে নাও তোমার কাছে একটা সাইনের গ্রাফ আছে। কার গ্রাফ আছে বলো তো? একটা তোমার সাইন থিটার গ্রাফ আছে। সাইন থিটার গ্রাফটা দিকটি কীরকম বলো তো? সাইন থিটার গ্রাফটা দেখো, সাইন থিটার কি ভ্যালুগুলো বসে, সাইন থিটার সর্বনিম্ন ভ্যালু কত? 0 না? না সরি, সাইন থিটার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে তোমার -1 এবং সর্বোচ্চ ভ্যালু কত বলো তো? +1, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা। তার মানে দেখো, যখন দেখো এই যে এটা হচ্ছে আমি তোমার ও বিন্দু বা মূল বিন্দু বলতে পারি, ঠিক আছে। তো তুমি এই মূল বিন্দুতে চিন্তা করো একটা কণা আছে, কি আছে বলো তো? মূল বিন্দুতে তোমার একটা কণা আছে, ঠিক আছে। এই মূল বিন্দুতে কি আছে বলো তো? একটা কণা আছে। কি হবে বলো তো? এই কণাটা প্রথমে তোমার সর্বোচ্চ বিস্তারে চলে যাবে। সর্বোচ্চ বিস্তার, বা সরি আমি তোমাকে আরেকটু সহজ করে বুঝাই। বিস্তার যেহেতু জিনিসটা এখনও বুঝাই নাই, তোমার কাছে ধরতে স্বাভাবিকভাবেই একটু কঠিন মনে হবে, তো আমি একটু সহজ করে বলি। দেখো, তোমার কাছে মনে করো ও বিন্দুতে একটা বস্তু আছে, ঠিক আছে। এই বস্তুটা মনে করো তোমার সাইনের যে পজিটিভ মান বা সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মান পর্যন্ত গেল, বা তোমার +1 পর্যন্ত গেল, ঠিক আছে। +1 পর্যন্ত গেলে তুমি দেখবে এখান থেকে একটা গ্রাফ, এখান থেকে তোমার একটা ওয়েভ তৈরি হবে। ওয়েভটা দেখতে হবে এরকম। দেখো, সর্বোচ্চ মান পর্যন্ত আমি গেলাম, এই যে বক্সটা আছে না, বক্সটাকে আমি তোমার +1 পর্যন্ত নিয়ে আসি। +1 পর্যন্ত নিয়ে আসার পর এখন বক্সটা কোথায় আছে বলো তো? এখন বক্সটা কিন্তু তোমার +1-এ আছে। এখন বক্সটা কোথায় আছে বলো তো? এখন কিন্তু বক্সটা +1-এ আছে। আবারও আমি কি করলাম? এই +1 থেকে বক্সটাকে আমি আবারও তার আগের জায়গায় ফেরত আনলাম। তখন এখানে দেখা যাবে এখান থেকে তোমার আরেকটা ওয়েভ তৈরি হচ্ছে, মানে এখান থেকে তুমি দেখবা যে এখান থেকে তোমার আরেকটা ওয়েভ তৈরি হবে। ওয়েভটা দেখতে হবে এরকম, বুঝতে পারছো? দেখো, সেটা তোমার আগের জায়গায় ফেরত আসে। এবার দেখো, আমার আরেকটু তোমার মানে এইবার হচ্ছে আমার আরেকটু তোমার সামনে ওয়েভটাকে আগানোর জন্য আমি কী করলাম বলো তো? আমার এখন কিন্তু বক্সটা তোমার ও বিন্দুতে আছে। ও বিন্দু থেকে আমি বক্সটাকে এবার তোমার -1 বিন্দুতে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম বলো তো? -1 বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে বলো তো, আমার এখান থেকে আমার আরও একটা এরকম গ্রাফ তৈরি হবে। ওকে, -1 থেকে আমি আবার কী করছি বলো তো? আবারও তাকে আমি ও বিন্দুতে ফেরত আনছি। তার মানে দেখো, আমার গ্রাফটা কিন্তু এইভাবে আগাইতে থাকবে। তার মানে দেখো, এই যে গ্রাফটা কীভাবে তৈরি হচ্ছে বলো তো? তোমার মূলত ও বিন্দুতে যে কণাটা আছে, সে যখন উপরে উঠতেছে এবং নিচে নামতেছে, সেই উপরে উঠা এবং নিচে নামার কারণেই কিন্তু তোমার সামনে একটা গ্রাফ তৈরি হচ্ছে। তার মানে দেখো, তার মানে তোমার যে কণাটা আছে, এই কণাটার সাথে কণাটা দেখো উপর নিচে উঠানামা করতেছে, এবং গ্রাফটা দেখো তার সাথে 90 ডিগ্রি কোণে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিভাবে 90 ডিগ্রি ভাইয়া? এই যে দেখো তার কণার সাথে তার হচ্ছে তরঙ্গের দিকটা দেখো। তো সে যেখানে আছে তার সাথে তুমি তরঙ্গের দিকটা দেখো না, তাহলেই তো বুঝতে পারবা। দেখো, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এই তো বুঝতে পারছো। তার মানে দেখো, এই ধরনের তরঙ্গকে আমরা কি বলবো বলো তো? এই ধরনের তরঙ্গকে আমরা বলতে পারবো একটা তোমার অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে, বা ট্রান্সভার্স ওয়েভ। কথা বুঝতে পারছো না? ওকে, তার মানে দেখো, যেই তরঙ্গগুলো তোমার হচ্ছে মাধ্যমের কণাগুলোর সাথে 90 ডিগ্রি কোণে অগ্রসর হয়, তাকে আমরা কি বলি বলতো? অনুপ্রস্থ তরঙ্গ বলি। কি বলি বলতো? অনুপ্রস্থ তরঙ্গ বলি। কথা বুঝছো না? ওকে, গ্রেট। দেখো, আমরা এবার তোমার এই জায়গায় আসতে পারি। দেখো, এই জিনিসটা এখানে ঘটতেছে। এই যে দেখো, কণাটা কিন্তু তোমার উপর নিচে উঠানামা করতেছে। দেখো, কণাটা কিন্তু তোমার উপর নিচে উঠানামা করতেছে, এবং তার সাথে 90 ডিগ্রি কোণে, তার সাথে দেখো 90 ডিগ্রি কোণে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে কি বলতো? ওয়েভটা বা ব্লু কালারের যে ওয়েভটা আছে, সেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। কথা বুঝতে পারছো? এইটা কি বলা হয় তোমার কি বলতো? অনুপ্রস্থ তরঙ্গ। আর দেখো, তোমার যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা আছে, এটা দেখো তোমার এটাকে আমি সহজ করে বোঝানোর জন্য আমি তোমাকে একটা চিত্র দেখাই। দাঁড়াও, তোমাকে আমি একটা চিত্র দেখাই। এই যে দেখো, এই চিত্রটা একটু ভালো মতো করে দেখো। যখন তুমি কথা বলো, তখন তোমার বায়ু মাধ্যমে কি হয় জানো? বায়ুর মধ্যে তো অনেকগুলো কণা আছে, কণাগুলো এইভাবে ছড়ানো ছিটানো থাকে। হঠাৎ করে তোমার এখানে কিছু পরিমাণ কণা সংকুচিত হয়ে যায়, আবার কিছু তার পাশের কণাগুলো তোমার তো প্রসারিত অবস্থায় আছে, তাই না? তুমি যখন কথা বলো, তখন তোমার কথার সাথে তোমার যে শব্দ তরঙ্গটা তৈরি হচ্ছে, তার সাথে বায়ু মাধ্যমের যে কণাগুলো আছে, সেই কণাগুলো তোমার সংকুচিত হয়ে যায়, এবং তার থেকে দূরে যে কণাগুলো আছে, সেগুলো তো প্রসারিত অবস্থায় থাকবে। তখন কি হবে? এই যে তোমার যে কণাগুলো হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, এই কণাগুলো তার পাশের কণাগুলোকে সংকুচিত করবে। পাশের কণাগুলোকে সংকুচিত করলে আগের কণাগুলো কি হবে? আবার প্রসারিত হয়ে যাবে, এবং প্রসারিত কণাগুলো আবারও তার পাশের কণাগুলোকে সঞ্চারিত, মানে আবার সংকুচিত যে কণাগুলো আছে, সেগুলো আবারও তার পাশে কণাগুলোকে সংকুচিত করবে। এবং দেখো, যেগুলো আগে সংকুচিত ছিল, সেগুলো কি হয়ে যাবে? সেগুলো তোমার প্রসারিত হয়ে যাবে। মানে এভাবেই তোমার কি হয় বলো তো? কম্প্রেশন এবং এক্সপেনশন, এইটা হওয়ার মাধ্যমে, অর্থাৎ সংকোচন এবং প্রসারণ হওয়ার মাধ্যমে তোমার হচ্ছে তরঙ্গটা এগোতে থাকে। এবং এটা দেখো সমান্তরালে আগাচ্ছে। দেখো, এটা কিন্তু তোমার সমান্তরালে আগাচ্ছে। এটা কিন্তু তোমার মাধ্যমের কণাগুলোর সাথে কিন্তু এটা তোমার হচ্ছে
লম্ব নাই, মানে মাধ্যমের কণার সাথে এদের কোণ কিন্তু তোমার ডেফিনেটলি 0 ডিগ্রি, এদের কোণ কিন্তু তোমার 90 ডিগ্রি নাই, এরা কিন্তু তোমার হচ্ছে সমান্তরালে আগাচ্ছে। তুমি চাইলে এখানে দেখতে পারো, দেখো তুমি চাইলে এখানে দেখতে পারো, এই যে দেখো মাধ্যমের কণাগুলো দেখতে পারতেছো, মাধ্যমের কণাগুলো দেখতে পারতেছো, রেড কালারের যে তুমি লাইনগুলো দেখতেছো এগুলো হচ্ছে তোমার মাধ্যমের কণা। দেখো মাধ্যমের কণার সাথে তোমার এদের ডিরেকশনটা, সরি, রেড কালারের যে তুমি লাইনগুলো দেখতে পারতেছো এটা হচ্ছে তোমার শক্তিটা, ঠিক আছে, শক্তিটা যে সঞ্চারিত হচ্ছে এটা বোঝাচ্ছে, বা এটাকে তুমি ওয়েভ হিসেবেও চিন্তা করতে পারো। তার মানে দেখো, আর মাধ্যমের কণাগুলো তো তুমি দেখতেই পারতেছো, দেখো সংকোচন হচ্ছে আবার প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে আবার প্রসারণ হচ্ছে, এবং দেখো মাধ্যমের কণাগুলোর সাথে রেড কালারের যে লাইনগুলো আছে বা তরঙ্গগুলো আছে সেগুলো কিন্তু সমান্তরালে আছে, বা তাদের মধ্যবর্তী কোণটা কত বলো তো, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এবং দেখো সেটা কিন্তু তোমার সামনের দিকে সংকোচন প্রসারণ সৃষ্টি করতে করতে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। একটু ভালো মতো করে, এই যে আমি কিন্তু তোমার এইটার কথা বলতেছি, ঠিক আছে, এই অ্যানিমেশনটার কথা বলতেছি, একটু ভালো মতো করে অ্যানিমেশনটা লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা। দেখো এখানে যে কণাগুলো আছে, দেখো এই যে সংকোচন হচ্ছে, তারপরে দেখো প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে, এইভাবেই আসলে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয়। আর পাশের চিত্রটা দেখো, এটা হচ্ছে তোমার একটা অনুপ্রস্থ তরঙ্গের চিত্র, যেখান থেকে আমরা দেখতে পারতেছি স্পষ্ট যে দেখো মাধ্যমের যে তোমার কণাটা আছে সেই কণাটা দেখো উপর নিচে উঠানামা করতেছে, এবং তার সাথে সাথে তোমার ওয়েভটা তৈরি হচ্ছে, দেখো ওয়েভটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো এদের মধ্যে মাধ্যমের কণাগুলোর সাথে দেখো ওয়েভটার যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা কিন্তু তোমার 90 ডিগ্রি, ঠিক আছে, ডিরেকশনটা 90 ডিগ্রি, এই জন্য এটাকে বলা হয় তোমার অনুপ্রস্থ তরঙ্গ। আর যেহেতু এদের সাথে তোমার মাধ্যমের কণাগুলোর সাথে তোমার এই তরঙ্গটা ডিরেকশন 0 ডিগ্রি, যার কারণে এটাকে বলা হয় তোমার কি বলতো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। কথা বুঝতে পারছো? এর আগেরটা অনুপ্রস্থ, এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য। হোপফুলি তুমি এতটুকু বুঝা গেছে। দেখো এখানে কতগুলো অ্যানিমেশন দেওয়া আছে, তারপরে যদি তোমরা না বুঝো তাহলে এখানে আসলেই দুঃখজনক, তাহলে এটা আসলে কি বলতো, দুঃখজনক, ঠিক আছে। হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, তাই না? ওকে, ঠিক আছে, ওকে, চলো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো আমরা এখানে অনুপ্রস্থ তরঙ্গটাও বুঝে গেছি, অনুদৈর্ঘ্য তরঙ্গটা বুঝে গেছি। তোমরা 2 নম্বর পয়েন্টে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গটা এঁকে দিবা, তোমাদের কিন্তু এখান থেকে পার্থক্য আসতে পারে, ঠিক আছে, পার্থক্যগুলো যাতে পারো, ঠিক আছে। ওকে, দেখো একসাথে আমরা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটাও শিখতেছি এবং অনুপ্রস্থ তরঙ্গটাও শিখতেছি, তার সাথে আমরা তাদের পার্থক্যটাও শিখে ফেলতেছি। খুব ভালো না ব্যাপারটা? ওকে, খুব ভালো। চলো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এখান থেকে একটা জিনিস লেখো, অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে একটা জিনিস দেখো যে অনুপ্রস্থ তরঙ্গটা কিন্তু তোমার, অনুপ্রস্থ তরঙ্গটাকে নিয়ে আরেকটু কথাবার্তা বলি, চলো অনুপ্রস্থ তরঙ্গটাকে নিয়ে আরেকটু কথাবার্তা বলা উচিত আমার মনে হয়। দাঁড়াও, আমাকে জাস্ট একটা পেজ নিতে দাও। দেখো অনুপ্রস্থ তরঙ্গটাকে নিয়ে আমার আরেকটু কথা বলা উচিত। দেখো অনুপ্রস্থ তরঙ্গটা কী হয় বলো তো, মাধ্যমের কণার সাথে তোমার মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে সামনের দিকে অগ্রসর হয়, তাই না? ওকে, ঠিক আছে। দেখো আমি এই জিনিসটাকে আরেকটু বড় করে যদি আঁকি তাহলে হয়তো বা তোমার কাছে জিনিসটা আরেকটু তাড়াতাড়ি করে বুঝাইতে পারবো। হ্যাঁ, দেখো এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করিও। দেখো এই যে তোমার সামটাইমস দেখা যায় কি বলতো, সামটাইমস দেখা যায় তোমার কণাগুলো উপরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। দেখো এই যে তোমার সামটাইমস কণাগুলো এভাবে উপরের দিকে অগ্রসর হচ্ছে। এই যে উপরের দিকে যে তোমার হচ্ছে এরকম আকৃতি যে অংশটা, এই অংশটাকে বলা হয় তোমার হচ্ছে তরঙ্গ শীর্ষ। কি বলা হয় বলতো? তরঙ্গ শীর্ষ, ঠিক আছে। এটাকে কী বলা হয় বলতো? তরঙ্গ শীর্ষ, ঠিক আছে। এটাকে বলা হয় তোমার কী বলতো? তরঙ্গ শীর্ষ। ওকে, এটাকে বলা হয় তোমার তরঙ্গ শীর্ষ। আবার দেখো এই যে তোমার নিচের দিকে যে অংশটা, এই অংশটাকে বলা হয় তোমার তরঙ্গ খাত। এটাকে বলা হয় তোমার তরঙ্গ খাত। কথা বুঝতে পারছো? তার মানে দেখো একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তোমার তরঙ্গ খাত। দেখো একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ খাত, আবারও তোমার দেখো একটা তরঙ্গ শীর্ষ, আবারও দেখো একটা তরঙ্গ খাত। তার মানে দেখো আমার যে তোমার অনুপ্রস্থ তরঙ্গটা আছে এটা কি করে বলো তো, এটা হচ্ছে তোমার একটা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাত সৃষ্টি করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ সে একবার তরঙ্গ শীর্ষ তৈরি করে, তারপরে সে তরঙ্গ খাত সৃষ্টি করে, আবার তরঙ্গ খাত থেকে আবারও সে তরঙ্গ শীর্ষ সৃষ্টি করে, তারপরে আবারও তরঙ্গ শীর্ষ থেকে আবারও সে তরঙ্গ খাত সৃষ্টি করে। কথা বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই জিনিসটা আমি তোমাকে নেক্সট ক্লাসেও দেখাবো, প্যারা নেই। তবুও একটা জিনিস মাথায় রাখবা, এই একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ, এদের যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে বলা হয় তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কী বলা হয় বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য। আবার তুমি বলতে পারবা একটা তরঙ্গ খাত থেকে অপর যে তরঙ্গ খাতটা আছে, সেই তরঙ্গ খাতের যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে বলা হয় তোমার কী বলো তো? একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবারও তুমি বলতে পারবা একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাত, এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটাকে তোমার কী বলা হয় বলো তো? এই দূরত্বটাকে তোমার বলা হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। কথা
কথা বুঝতে পারছো? তার মানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে হয় বলো তো, একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাতকে নিয়ে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়। কথা বুঝতে পারছো? একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাতকে নিয়ে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, অথবা তোমার দুইটা তরঙ্গ শীর্ষ পরপর দুইটা তরঙ্গ শীর্ষ অথবা পরপর দুইটা তরঙ্গ খাতের যে মধ্যবর্তী দূরত্বটা তাকেও কিন্তু আমরা কি বলতে পারবো বলো তো, আমরা কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো। ঠিক আছে, এখানে ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি বলো তো, ল্যামডা মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। হোপফুলি দেখো এতটুকু কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার। ওকে ওকে, চলো আমরা এখানে আরেকটা জিনিস দেখবো যে দেখো এই আমরা যখন অনুপ্রস্থ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখতেছিলাম, এই অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য একটা জিনিস মাথায় রাখবা। দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গতে তোমার একবার সংকুচন হয় একবার প্রসারণ হয়, ঠিক আছে। তার মানে আমি এখানে বলতে পারবো এই একবার সংকুচন এবং একবার প্রসারণকে তোমার হচ্ছে কি বলা হয় জানো, তোমার ওয়েভলেন্থ বলা হয়, বা কি বলা হয় বলো তো, ওয়েভলেন্থ, বা তুমি এটাকে চাইলে এইভাবে বলতে পারো, এটিকে তুমি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো, ঠিক আছে। তার মানে দেখো একটা সংকুচন এবং একটা প্রসারণের মাধ্যমে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয় কোথায়, অনুদৈর্ঘ্য তরঙ্গে। আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাতের মধ্য দিয়ে। কথা বুঝতে পারছো? ওকে, চলো এইটাই আমরা এখানে পার্থক্য হিসেবে লিখবো যে দেখো অনুপ্রস্থ তরঙ্গতে তোমার কি হয় বলো তো, অনুপ্রস্থ তরঙ্গতের মধ্যে তোমার হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গটা তোমার হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ, একটা না অনেকগুলা, ঠিক আছে, বা তুমি একটা দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই। একটা তরঙ্গ শীর্ষ ও একটা তরঙ্গ খাত নিয়ে গঠিত। আর দেখো তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটা, এই অনুদৈর্ঘ্য তরঙ্গটার জন্য তুমি কি লিখতে পারবে বলো তো, অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে তোমার একটি সংকোচন এবং একটি প্রসারণ, একটি সংকোচন ও একটি প্রসারণ, প্রসারণের মাধ্যমে গঠিত। কথা বুঝতে পারছো? তার মানে দেখো অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাত নিয়ে গঠিত, আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে তোমার একটা সংকোচন এবং একটা প্রসারণের মাধ্যমে গঠিত। কথা বুঝে গেছে না? দেখো এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আরেকটা পয়েন্ট লেখো যে দেখো অনুপ্রস্থ তরঙ্গটা জানো, অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে তোমার যে কোনো মাধ্যমে হইতে পারে না, ঠিক আছে। অনুপ্রস্থ তরঙ্গটা যে কোনো মাধ্যমে গঠন হইতে পারে না, বরং তোমার কিছু সার্টেন মাধ্যমে আসলে ওই অনুপ্রস্থ তরঙ্গটা গঠিত হইতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তোমার কঠিন মাধ্যম, ঠিক আছে, কঠিন মাধ্যম বা কঠিন মাধ্যমে বলতে পারো। এই কঠিন মাধ্যমে তোমার অনুপ্রস্থ তরঙ্গটা গঠিত হইতে পারে, অথবা বা তরল মাধ্যমের পৃষ্ঠটানে, ঠিক আছে, বা তরলের পৃষ্ঠটানে, ঠিক আছে। এখানে লিখতে পারো তরলের পৃষ্ঠটানের কারণে এই তরঙ্গ সৃষ্টি হয়। বুঝতে পারছো? তার মানে দেখো এই তরঙ্গ কিন্তু তোমার দুইটা মাত্র মাধ্যমে তৈরি হতে পারে, একটা তোমার তরঙ্গটা তোমার কঠিন মাধ্যমে তৈরি হতে পারে, অথবা তোমার তরলের যে পৃষ্ঠটান আছে সেই পৃষ্ঠটানের কারণে তোমার এই তরঙ্গটা তৈরি হতে পারে। কথা বুঝতে পারছো? এই তরঙ্গ সৃষ্টি হতে পারে কেবলমাত্র এই দুইটা মাধ্যমে। ওকে, খুব ভালো কথা। আর এখান থেকে তুমি লিখতে পারবো অনুদৈর্ঘ্য তরঙ্গটা এটা যে কোনো মাধ্যমে পসিবল, ঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গটা সেটা যে কোনো মাধ্যমে পসিবল, অর্থাৎ এটা তোমার কঠিন মাধ্যম, কারণ এখানে তো কোনো মাধ্যমেরই দরকার হয় না, তাই না, এটা তো তোমার কোনো মাধ্যমেরই দরকার হয় না, তার মানে এটা তোমার সব মাধ্যমেই তৈরি হতে পারে, এর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তার মানে দেখো যেহেতু তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গের কোনো মাধ্যমেরই দরকার হয় না, তাহলে এটাকে তুমি যে কোনো মাধ্যমেই কিন্তু কী করতে পারবা বলো তো, তৈরি করতে পারবা। এখানে আসলে বাধা দেওয়ার কোনো নিয়ম নেই। কথা বুঝতে পারছো? কিন্তু অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কিন্তু মিডিয়ামের প্রয়োজন আছে, এবং কেবলমাত্র দুইটা মিডিয়ামে এই অনুপ্রস্থ তরঙ্গটা গঠিত হতে পারে, একটা হচ্ছে তোমার তরল আর একটা কি বলো তো কঠিন মাধ্যম। কথা বুঝে গেছে না? ওকে, গ্রেট। এরপরে চলো একটু সামনের দিকে আগাই। দেখো এরপরে আমরা একটা মজার জিনিস পড়বো, সেটা হচ্ছে সমবর্তন, ঠিক আছে। সেটা হচ্ছে কি বলতো, সমবর্তন। দেখো, এবং এই সমবর্তন পড়ে মানে আমাদের পার্থক্যটা শেষ করাটাই হচ্ছে আমাদের আজকের টপিক, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করবো। তো এখানে দেখো অনুপ্রস্থ তরঙ্গের যে 5 নম্বর বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তোমার সমবর্তন ঘটে, ঠিক আছে। এর কী ঘটে বলতো, এর সমবর্তন ঘটে। এর সমবর্তন ঘটে, ঠিক আছে। এর কী ঘটে, এর সমবর্তন ঘটে। সমবর্তন জিনিসটা কি, এটাও আমাদের তোমার ভৌত আলো বিজ্ঞানে আছে, অর্থাৎ ওই যে বললাম দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়, বাট এখানেও আমি তোমাদেরকে দেখাবো, প্যারা নেই। দেখো, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে তোমার সমবর্তন ঘটে না। অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে তোমার কি
কি ঘটে না বলো তো, সমবর্তন ঘটে না। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে তোমার সমবর্তন ঘটে না, মনে রাখিও। অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে তোমার কি ঘটে না বলো তো, সমবর্তন ঘটে না, কিন্তু অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে সমবর্তন ঘটে। এখন সমবর্তন জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, খুব ভালো কথা। দেখো সমবর্তন জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। দেখো এখান দিয়ে একটু বোঝার চেষ্টা করো, এরপর আমরা অ্যানিমেশনটা দেখবো, অসুবিধা নেই। দেখো এখান দিয়ে একটু বোঝার যদি আমরা চেষ্টা করি, তোমার কাছে মনে করো একটা পেপার আছে, ঠিক আছে, তোমার কাছে মনে করো একটা পেপার আছে, ধরে নাও সাপোজ আমি তোমাকে বললাম একটা পেপার আছে, ঠিক আছে, তোমার কাছে কী আছে বলো তো, একটা পেপার আছে। ওকে, খুব ভালো কথা, তোমার কাছে একটা পেপার আছে এবং পেপারটা মনে করো এইভাবে ছোট্ট একটা ছিদ্র করা আছে। পেপারটাতে কী করা আছে বলো তো, ছোট্ট একটা ছিদ্র করা আছে। তুমি মনে করো বাইরে থেকে একটা তরঙ্গ সঞ্চালন করলা, যে তরঙ্গটা তোমার এই ফুটাটা দিয়ে বের হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যখন এই তরঙ্গটা তোমার এই ফুটাটার মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু ফুটাটা উপর নিচে বাড়ি খাবে, বাড়ি খাওয়ার কারণে সেটার দিকটা তোমার একদম সোজা হয়ে যাবে, অর্থাৎ তরঙ্গটা কিন্তু একদম তোমার সোজা হয়ে যাবে। দেখো তোমার তরঙ্গটা এরকম তিরিং বিরিং করে কিন্তু এই পেপারটার ভিতরে ঢুকতেছিল, কিন্তু হঠাৎ করে দেখো পেপারটা থেকে যখন বের হচ্ছে তখন বাড়ি খেয়ে সেটা আবার সোজা হয়ে গেছে, বুঝতে পারছো? এই বাঙালিকে না মানলে কিন্তু বাঙালি তোমার সোজা হয় না, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। দেখো এখানে একটু ভালো মতো করে চিন্তা করো, তোমার কাছে একটা পেপার আছে, পেপারটার মধ্যে মনে করো একটা ছিদ্র আছে, ঠিক আছে। এখন তুমি মনে করো একটা আলো, একটা উৎস থেকে তুমি একটা আলো প্রদান করছো, যে আলোটা তোমার তরঙ্গ আকারে আসে পড়তেছে, আলো না মানে যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। এখান থেকে তোমার একটা তরঙ্গ আর কি, মূলত একটা তরঙ্গ তোমার, অবশ্যই এটা কিন্তু একটা অনুপ্রস্থ তরঙ্গ দেখাচ্ছি। অনুপ্রস্থ তরঙ্গ আসে যখন তোমার এই মাধ্যমটা মানে এই যে তোমার ফুটোটা আছে, ফুটোটা দিয়ে যখন তোমার বেরোতে যাবে তখন উপর নিচে সে একটা বাড়ি খাবে, বাড়ি খাওয়ার কারণে এই তরঙ্গটা কিন্তু আর তোমার তরঙ্গ আকারে বের হইতে পারবে না, বরং এটি কিন্তু তোমার একটা ফ্ল্যাট লাইন আকারে বের হয়ে যাবে, বুঝতে পারছো? এটাকেই তোমার কি বলে বলো তো, সমবর্তন বলে। এটিকে কি বলে বলো তো, এটিকে তোমার সমবর্তন বলে। তার মানে দেখো সমবর্তন কার বৈশিষ্ট্য? সমবর্তন কিন্তু তোমার আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য। আর তুমি একটু চিন্তা করো, আর একটু তুমি চিন্তা করো যে তোমার যে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা ছিল, সেই তরঙ্গটাকে তাহলে কি তোমার সমবর্তন ঘটতে পারে কি পারে না? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে তোমরা যে একটু আগে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে পড়াশোনা করছো, সেই তরঙ্গটার মধ্যে তোমার সমবর্তন ঘটতে পারে কি পারে না? ওকে, ততক্ষণে আমরা তোমার একটু অনুদৈর্ঘ্য তরঙ্গটা নিয়ে কথাবার্তা বলি। দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি করে বলো তো, তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটা মাধ্যমের সাথে সংকোচন প্রসারণের মাধ্যমে সেটা কি করে বলো তো, সামনের দিকে অগ্রসর হয়, তাই না? সংকোচন প্রসারণের মাধ্যমে সেটা সামনের দিকে অগ্রসর হয়, ঠিক আছে। আচ্ছা, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যদি সেটা সামনের দিকে অগ্রসর হয়, তুমি চিন্তা করো তোমার কাছে একটা পেপার আছে এবং পেপারটার মধ্যে তোমার কাছে কি আছে বলো তো, একটা ছিদ্র আছে। দেখো তো যখন তোমার এই কণাগুলো যখন তোমার এই মাধ্যমটা দিয়ে প্রবেশ করবে তখন দেখো তো এই কণাগুলো দেখো তো সোজাসুজি দিয়ে প্রবেশ করতেছে, মানে গোটা তো কণাগুলো প্রবেশ করতে পারতেছে। আবার দেখো সে কিন্তু গোটাই বের হতে পারবে, দেখো গোটাই কিন্তু সে বের হতে পারবে, অর্থাৎ সে কিন্তু ওই ছিদ্রটা দিয়ে গোটাই প্রবেশ করতে পারতেছে এবং সে কিন্তু গোটাই তোমার বের হতে পারবে। কারণ আমরা খুব ভালো মতো করেই জানি যে তোমার আমাদের যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা আছে সেটা কিন্তু এইভাবে উপর নিচে কাপাকাপি করে, এবং এই উপর নিচে কাপাকাপি করতে করতে কিন্তু সে সংকোচন এবং প্রসারণ সৃষ্টি করে সামনের দিকে অগ্রসর হয়, যার কারণে এই ফুটোটা বা এই যে তোমার ছিদ্রটা তার কোনো ইফেক্টই ফেলতে পারবে না, বরং সে আসলে এই ছিদ্রটাকে খুব সুন্দর মতো করে ওভারকাম করে চলে যেতে পারবে। কথা বুঝতে পারছো? তুমি একটু যদি চিন্তা করো, এটা মনে করো আমার ফুটোটা, ঠিক আছে, আর মনে করো ফুটোর মধ্যে আমার কি আছে বলো তো, একটা মনে করো আমার কণা যাচ্ছে, কোন কণাটা? একটা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা কণা যাচ্ছে, ঠিক আছে। এই কণাটা মনে করে ফুটো দিয়ে বের হওয়ার চেষ্টা করবে, তাহলে সে বের হতে পারবে না। এই কণাটা মনে করো একবার উপরের দিকে উঠবে, তারপর একবার নিচের দিকে নামার পর সে কিন্তু আবারও তোমার সেম ওয়েতেই বের হয়ে যাবে, এবং সে আবারও কিন্তু তোমার একটা সংকোচন সৃষ্টি করবে, তারপর একটা প্রসারণ সৃষ্টি করবে। তার মানে এই অংশটুকু দিয়ে, এই ছিদ্র অংশটুকু দিয়ে তার বের হইতে কোনো অসুবিধাই হবে না। কিন্তু যখন তুমি দেখবে একটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ, তখন আসলে তুমি সেখানে তার একটা অসুবিধা দেখবে এবং সে একটা তোমার ফ্ল্যাট লাইন হিসেবে বের হয়ে আসবে। কথা বুঝতে পারছো? এই ফ্ল্যাট লাইন হিসেবে যখন সে বের হয়ে আসলো তখন তুমি এটাকে বলতে পারবে কি বলো তো, এর সমাবর্তন হয়েছে। কিন্তু তুমি যখন দেখবে যে এটা তোমার ডিরেক্টলি বের হয়ে আসতে পারতেছে, তখন তুমি এখানে বলতে পারবা এর সমাবর্তন হয় নাই। কথা বুঝতে পারছো? এর কি হয় নাই বলো তো, এর সমাবর্তন হয় নাই। সমাবর্তন কেন করাই? আমরা একটা তরঙ্গকে একটা নির্দিষ্ট পার্টিকুলার দিকের মধ্যে মানে তোমার প্রবাহ করার জন্য কিন্তু আমরা তোমার কি করি বলতো, সমাবর্তন ঘটনাটা ঘটাই। কথা বুঝতে পারছো? সমাবর্তন কেন ঘটাই? আমরা তোমার একটা পার্টিকুলার তরঙ্গকে একটা নির্দিষ্ট দিকে তোমার পাঠানোর জন্য আমরা সেই সমাবর্তন প্রক্রিয়াটা ঘটাই, বা সমাবর্তন এই তোমার পদ্ধতিতে আমরা কি করে থাকি, একটা তরঙ্গের দিকটাকে পরিবর্তন করে ফেলতে পারি। কথা বুঝছো? এটাকে তোমার পোলারাইজেশনও বলে, ঠিক আছে। এটাকে কি বলে বলো তো, পোলারাইজেশনও বলে। ওকে, বুঝা গেছে না? এই কনসেপ্টগুলো কি বুঝা গেছে? তার মানে দেখো এখানে কিন্তু তোমার সমাবর্তন হবে না, এখানে কিন্তু কি হবে না বলো তো, সমাবর্তন হবে না, এখানে কিন্তু তোমার সমাবর্তন হবে না।
কথা বুঝে গেছে? ওকে, একটু যদি তুমি দেখো এই যে এখন অ্যানিমেশনটা দেখো তাহলে বুঝতে পারবা। ওকে, দেখো তো কোথায় সমাবর্তন হচ্ছে আর কোথায় হচ্ছে না। একটু নর্মালি চিন্তা করো, দেখো এইখানে এই ক্ষেত্রে তোমার কিন্তু সমাবর্তন হচ্ছে, দেখো এই ক্ষেত্রে তোমার কিন্তু সমাবর্তন হচ্ছে। দেখো মাধ্যমের যে কণাগুলো যেগুলো কিনা তোমার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে সামনের দিকে অগ্রসর ছিল, অনুপ্রস্থ তরঙ্গ আকারে যে কণাগুলো তোমার সামনের দিকে অগ্রসর ছিল, সেই কণাগুলো যখন তোমার এই ফাঁকা অংশটুকুর মধ্যে দিয়ে বা এই ফাঁকা যে ছিদ্রটুকু দেখতে পারতো সেই ছিদ্রটুকু দিয়ে বের হয়ে আসার চেষ্টা করতেছে, তখন দেখো সেটা কিন্তু তোমার এটা ফ্ল্যাট লাইন হয়ে যাচ্ছে। তার মানে তুমি এখানে বলতে পারবে এখানে তোমার কি হয়েছে বলো তো, এখানে তোমার সমাবর্তন হয়েছে। এখানে কি হয়েছে বলো তো, এখানে তোমার সমাবর্তন হয়েছে। এখানে কি হয়েছে, এখানে সমাবর্তন হচ্ছে বা এখানে সমাবর্তন হবে, মানে হচ্ছে, ঠিক আছে। আর দেখো এই যে এই ক্ষেত্রে একটু দেখো, এই ক্ষেত্রে তোমার দেখতে পারতেছো যে তরঙ্গটা কি করতেছে বলো তো, তরঙ্গটা তোমার যখন মানে ফুটোটা দিয়ে যখন বের হওয়ার চেষ্টা করতেছে, তখন কিন্তু তোমার তরঙ্গটার আকার আকৃতির কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো আকার আকৃতির কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে কিন্তু তোমার সমাবর্তন ঘটে নাই, ঠিক আছে। এখানে সমাবর্তন হচ্ছে না, কথা বুঝতে পারছো? তার মানে দেখো যখন তোমার এরকম দিক পরিবর্তন হয়ে যাবে বা তোমার রেখাটা মানে তোমার যে ওয়েভটা আছে বা তরঙ্গটা আছে সেটা যখন তোমার ফ্ল্যাট হয়ে যাবে, তখন তুমি বলতে পারবে এটা তোমার সমাবর্তন হয়েছে। আর যখন দেখবো যে ফ্ল্যাট হচ্ছে না, তখন এখান থেকে তুমি বলতে পারবে যে এখানে তোমার সমাবর্তন হয় নাই। হোপফুলি দেখো তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। অ্যান্ড ফাইনালি তোমরা এখানে চাইলে বেশ কয়েকটা উদাহরণ দিতে পারো, তবে সমাবর্তনের ঘটনাটা যদি এখান থেকে চিত্রায়িত করে দেখাইতে পারো তাহলে অনেক বেশি ভালো হয়, ঠিক আছে, ফুল মার্কস পাবা। তার মানে দেখো আমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের যে পার্থক্যটা সেটা দেখলাম, সমাবর্তন জিনিসটা কি সেটা নিয়ে আমরা আইডিয়া নিলাম, এবং সমাবর্তনটা কীভাবে হয় সেটা নিয়েও আমরা বোঝার চেষ্টা করলাম। সমাবর্তনেও আমরা তোমার অ্যানিমেশন দেখলাম। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে দেখো আমরা আমাদের বর্তমান ক্লাসে বা এই ক্লাসটার মধ্যে আমরা কী পড়ছি, এই ক্লাসটার মধ্যে হচ্ছে আমরা তোমার তরঙ্গের যে বেসিক জিনিসপাতিগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখানে খুব ভালো মতো করে আইডিয়া নিছি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা তোমার তরঙ্গের যে প্রপার্টিসগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো নেক্সট ক্লাস পর্যন্ত তোমাদের সবারকে আমন্ত্রণ জানিয়ে দেখার আমন্ত্রণ রইল অবশ্যই নেক্সট ক্লাসটুকু। তো তোমাদের নেক্সট ক্লাসটুকু সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হোপফুলি তোমরা এনজয় করছো আমার ক্লাসের সিমুলেশনগুলো। তুমি অবশ্যই ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্স চেক করবা, ওখানে খুব দারুণ সিমুলেশন আছে এবং ক্লাসটা হোপফুলি তুমি এনজয় করছো। সুতরাং তুমি হচ্ছে ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিতে পারো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালাম।